শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সৌমিত্র শুভ্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গ্লাসগোতে COP26 জলবায়ু সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এই সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা, জোর দেন বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর। কূটনৈতিক ইস্যুর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন বরিস জনসন ও শেখ হাসিনা। বৈঠক সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, এ সময় যুক্তরাজ্যে থাকা সব দণ্ডিত আসামিকে ফেরত চায় ঢাকা। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানি বৃদ্ধির প্রস্তাব দেন। লন্ডনে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসবের কর্মকৌশল ঠিক হবে। জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একমত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা, আর তাই তাদের সংকটের কথা মাথায় রেখেই জলবায়ু পরিবর্তন অ্যাকশন প্ল্যান তৈরি করছে বাংলাদেশ। গ্লাসগোতে উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ করে সংবেদনশীল উন্নয়নে আরও সাহসী পদক্ষেপ প্রয়োজন বলেও মনে করেন শেখ হাসিনা। বাংলাদেশ ক্লাইমেট Change Strategy and Action Plan BCCSAP includes gender in one of the core strategic areas to undertake practical and action-oriented program to tackle climate change. Most importantly, my government has introduced Gender Responsive Budget GRB, allocating around 30% share of expenditure on women development to mainstream gender in all policy and decision-making process. এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওনের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দুই নেতার মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি, পরিবেশ এবং নারী উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশ ও স্কটল্যান্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এমনকি বর্তমান সরকারের সঙ্গে এই ইস্যুতে কোনো আলোচনাও নয়। বিএনপি নেতারা বলেছেন, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সরকার না চাইলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। রাজধানী ও রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কোনো আলোচনায় যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এই জন্যে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এখন একেবারে পুরোপুরি এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে, তাই যেন কোনো ডকুমেন্ট না থাকে, এই কারণে এই 17টা ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার বেশিরভাগ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ জানায়, এজাহারভুক্ত 11 আসামির মধ্যে মূল অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড বলেও জানায় পুলিশ। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রোববার দুপুর 1:30টার দিকে চৈত্রঘাট বাজার এলাকায় নিজ বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন নাজমুল হাসান। এ সময় মাইক্রোবাসে আসা 8-10 জন লোক তার উপর হামলা চালায়, এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমুলের। এর আগে আহত অবস্থায় নাজমুল তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে জানান, হামলার কারণ আসন্ন ইউপি নির্বাচনের সদস্য পদে তার প্রার্থিতা ঘোষণা। হামলাকারী কয়েকজনের নামও উল্লেখ করেন নাজমুল। আমার ভাই নাম্বারই চালাইতো, তো নাম্বারের ক্ষেত্রে ভাই আমার ভাই খুব ভালো একটা মারটা ছিল, তো আমার বাইরে মারার লাগে তারা ইয়ে করে যে আমার বাইরে না মারলে মানে তারা নাম্বারই খেলতে পারতো না। আইনি যে সাজা দেওয়া যায় ঠিক সেইভাবে আমার ভাইয়ের খুনের দাবি আমি শাস্তি দাবি করি, যাতে করে আমার ভাইয়ের আত্মা শান্তি পায়।
নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার সময়স্থানে আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করেছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনায় ক্ষমতাসীন দলের ব্যর্থতা আছে বলেও স্বীকার করেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনের দিকে তাকিয়ে থেকে সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিএনপি অংশ না নিলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যাদের পরিবারের দুজন সদস্য হারিয়ে গেছে তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল চৌমুহানিতে, আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ তো হলো। আমরা আমাদের দায়িত্ব পালনে একটা ব্যর্থতা আমাদের আছে, সেটা নিজেরা খুঁজে বের করুন। যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, সব কিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। মাদক বিরোধী অভিযানের সময় তাজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তুলকালাম হয়েছে রংপুরের হারাগাছে। পুলিশের পিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করে ক্ষুব্ধ জনতা, যদিও মারা যাওয়া ব্যক্তিকে মাদকসেবী এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। ক্ষুব্ধ জনতা পরে থানা ঘেরাও করে ভাঙচুর করে। এই ঘটনায় 2টি মামলা হয়েছে। এই দিক দিয়ে টান দিয়ে ধরছিল, টান দিয়ে ধরে এটা দিয়ে মানে জাতা দিচ্ছে, জাতা দেওয়ার পরে মারা গেছে। পরে এরা হ্যান্ডকাপ পুলিশ নিয়ে চলে গেছে। টাকা দেয় নাই বিদায় ওনার মাথা নিয়ে ওয়ালে করছে, মানে ধাক্কা দিচ্ছে। যখন ধাক্কা দিচ্ছে তখন কিন্তু ওই ওনার ব্রেনটা আঘাত লাগছে। তখনকে বিধ্বস্ত করিয়া লাশ নিয়ে গেছে, লাভার বোর্ড ছড়ছে। লাশের বগলে যখন ছিলাম, যখন ওরা ওভার বুলেট মারতেছে, আমরা ভয়ে লাশ থুয়ে পালাইছি। ঘটনাস্থলে একজন মাদক সেবীকে পুলিশের মারার কোনো ধরনের কোনো রেকর্ড এই পর্যন্ত নাই। ভুল বোঝাবুঝি যাতে আমাদের মধ্যে না হয়। পুলিশ আমাদেরই লোক, আমাদেরই বন্ধু, আর তারা অবশ্যই আমাদের জন্য কাজ করে যাবে যাতে এটা সুষ্ঠু বিচার হয়। তারা অবশ্যই আমাকে প্রশাসন থেকে আশ্বস্ত করছে। কুমিল্লায় মণ্ডপকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নয় বলে জানিয়েছেন কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। দুপুরে নিজ কার্যালয়ে তিনি বলেন, ইকবালকে প্রথমে কিছুটা এলোমেলো স্বভাবের মনে হলেও আসলে তা নয়। সে খুব চতুর এবং পরিকল্পনা করে মণ্ডপে কোরআন রাখার ঘটনা ঘটিয়েছে। বিশেষ পুলিশ সুপার আরও জানান, প্রথমে মণ্ডপ রেকি করে ইকবাল, পরে কোরআন শরীফ রেখেও মণ্ডপের ওপর নজর রাখে, এমনকি উস্কানিতে মদতও দেয় সে। বর্তমানে ইকবাল সহ 4 জন রয়েছে 5 দিনের রিমান্ডে। এদিকে ধর্মীয় ইস্যুতে উস্কানি দেওয়ার অভিযোগে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঘটনার মাস্টারমাইন্ড কারা তাও খতিয়ে দেখা হচ্ছে। তো আমাদের সকলেরই ধারণা সে খুব সুচতুর এবং স্ট্রং বিলিফ সম্পন্ন একজন সুস্থ মস্তিষ্কের লোক। তার কথা শুনলে আপনারা নিজেরাও অবাক হবেন এবং তাকে ভবঘুরে বা ভারসাম্যহীন বলার কোনো সুযোগ নেই। 2030 সালের মধ্যে বন উজাড় শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মত হয়েছে শতাধিক দেশ। বনাঞ্চলের স্বাভাবিকতা ধরে রাখতে এসেছে 1920 কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা। চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া সই করবে কানাডা, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া ও কঙ্গো। পৃথিবীর মোট বনাঞ্চলের 85% রয়েছে এই দেশগুলোয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী কয়েকদিনের মধ্যে বহুমুখী প্রকল্প ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। 2030 সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং বন উজাড় শূন্যের কোটায় নামিয়ে আনতে বদ্ধপরিকর আমরা। আগামী 2 সপ্তাহে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা স্পষ্ট করতে হবে বিশ্ব নেতাদের। যখনই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার প্রশ্ন ওঠে, ব্রাজিল সংকট নয় বরং সমাধানের পথেই থাকে। বনাঞ্চল রক্ষার ব্যাপারে বরাবরই তৎপর ব্রাজিল। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12-এর ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র 84 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 39 বল হাতে রেখে ম্যাচ জেতে প্রোটিয়ারা। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে বিপাকে পড়ে বাংলাদেশ। 9 রানেই ফেরেন ওপেনার নাঈম শেখ। রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন 3 রান। মূলত মেহেদী হাসানের 27 ও লিটন দাসের 24 রানে সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ।
রাবাদা ও নরক্রিয়া নেন 3টি করে উইকেট। জবাবে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পরও সহজে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। টিম্বা ভুমা এক্সট্রিশন অপরাজিত থাকেন, 18 রান খরচায় 2 উইকেট নেন তাসকিন। 4 ম্যাচে 6 পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, পয়েন্ট শূন্য বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। সুপার 12-এর ম্যাচে নামিবিয়াকে 45 রানে হারিয়েছে বাবর আজমের দল। টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের 113 রানের পার্টনারশিপে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। বাবর ব্যক্তিগত 70 রানে সাজঘরে ফেরেন ডেভিড লুইসের বলে। ফখর জামান 5 বলে 5 রান তুলে ফ্রাইলিংকের বলে ফিরলে রিজওয়ানের অপরাজিত 79 ও মোহাম্মদ হাফিজের অপরাজিত 32 রানে 189 করে পাকিস্তান। জবাব দিতে নেমে নামিবিয়ার ওপেনার মাইকেল ভান 2 বলে 4 রান তুলে ফেরেন হাসান আলীর বলে। স্টিফেন বার্ড ব্যক্তিগত 29 রান করে ফিরলে ক্রেইফ উইলিয়ামস এক পাশ সামনে রাখলেও 15 রানের বেশি তুলতে পারেননি জেরার্ড ইরাসমাস। ডেভিড লুইস অপরাজিত 43 রান তুললেও জয় থেকে সবসময় দূরে ছিল নামিবিয়া। 20 ওভারে 144 রান করে তারা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। দেশে করোনায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 3 জন। মোট মৃত্যু 27,873। নতুন করে শনাক্ত হয়েছেন 229 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.14%। নমুনা পরীক্ষা হয়েছে 20,000 থেকে 31টি। এ পর্যন্ত শনাক্ত 15,69,982 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 211 জন। মোট সুস্থ 15,33,836 জন। মৃত 3 জনের মধ্যে 2 জন ঢাকার ও 1 জন চট্টগ্রামের। দ্বিতীয় দিনের মতো দেওয়া হয়েছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। সোমবার একটি কেন্দ্রে উদ্বোধনের পর মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রে দেওয়া হয় টিকা। প্রতি কেন্দ্রে দিনে 5,000 করে মোট 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্ম সনদ দিয়েই শিক্ষার্থীরা ভ্যাকসিন নিতে পারছে। স্কুলে টিকা কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। এই তো আসতে পারছি, টিকা নিব, খুব আনন্দিত। আমরা প্রথম থেকে টিকা পেয়ে যাচ্ছি, আমরা খুবই উচ্ছ্বসিত। মনে হয়েছিল যে ব্যথা লাগবে, কিন্তু এখন তেমন কিছুই না। একটা সিস্টেমেটিক ওয়েতে দেওয়া উচিত ছিল। আমরা 1.5 ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম। টেনশন একটু হচ্ছিল, এখন টেনশনটা কাটে গেছে আর কি। এটা ভালো হবে, আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ। আমাদের সার্বিক ব্যবস্থাপনা থাকার পরেও টিকা পৌঁছতে একটু দেরি হওয়ার কারণে আমাদের আসলে এই কার্যক্রমটা শুরু করতে একটু দেরি হয়। 19 মাস বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে দেখা হওয়ায় খুশি অনেকে। শাবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে অবস্থানকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 25 অক্টোবর শাবিপ্রবির আবাসিক হল খুলে দেওয়া হয়েছিল। ছাত্রদের সাথে মুখোমুখি ক্লাস করতে পারছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। বুঝতে যেটা হচ্ছে অনলাইনে আমাদের একটু সমস্যা হচ্ছিল। ল্যাব ক্লাসগুলো তো অনলাইনে না সম্ভব হয় নাই, এখন ল্যাবগুলো ক্লাস হবে। আমাদের ডিপার্টমেন্টে মেইনলি ল্যাবগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ভালোই লাগতেছে। আমাদের ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। সব ধরনের স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো ক্লাসরুমে নিশ্চিত করা হয়েছে, সেগুলো প্রোভাইড করা হয়েছে এবং ছাত্রদেরকে আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে আজকে বরণ করছি। এদিকে 17 মাস বন্ধ থাকার পর খুলেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে ক্লাসে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পর ক্লাসে বন্ধুদের সাথে দেখা হয়, খুশি তারা। 25 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছিল। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় 100% শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবাসিক ছাত্রাবাসের বর্ধিত ফি বাতিল সহ 11 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় ক্যাম্পাসের 0 পয়েন্ট থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাস ও কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে। ছাত্রদের অভিযোগ, বিনা নোটিশে আবাসিক হলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। হলগুলোতে ডাইনিং বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাইরে খেতে হচ্ছে। বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে আবাসিক শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে 11 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। 11 দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস অধ্যক্ষের। পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরি 6 দিনে উদ্ধার করা যায়নি। ফেরি উদ্ধারে যৌথভাবে কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে ফেরি উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। বিআইডব্লিউটির অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম জানান, আগামী 10 দিনের মধ্যে ফেরি উদ্ধার করা হবে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা হলে 2-1 দিন বেশি হতে পারে। তিনি জানান, ইতিমধ্যে ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল কাজ শুরু করেছে।
রোস্তম জাহাজটা আছে, এটার ক্রেনের ক্যাপাসিটি 60 টনের ক্যাপাসিটি বাইরে, যার জন্য আর একটা বাইরের প্রতিষ্ঠান থেকে অর্থাৎ জেনুইন এন্টারপ্রাইজ যেটা উদ্ধারকারী তাদের সহযোগিতা যৌথভাবে এটা উদ্ধার কার্যক্রম করা হবে। সামুদ্রিক এলাকায় যে সমস্ত এই লাইটার জাহাজগুলো ডোবে বা সাংকেন অবস্থায় থাকে, এরা এদের পূর্ব অভিজ্ঞতার কারণে ওই অভিজ্ঞতার আলোকে ওনারা এগুলো উত্তোলন করে থাকেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের 2,80,00,000 মতো শিশু পাবে করোনা টিকা। হোয়াইট হাউস জানিয়েছে 5 থেকে 11 বছর বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন ডোজ। শিশুদের ফাইজার অ্যান্ড বায়োএনটেকের টিকা প্রদানের চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার ব্যাপারে মঙ্গলবার বৈঠকে বসবে মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি। এর আগেই টিকাটির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ নিয়ন্ত্রক বিভাগ FDA। দেশটির প্রাপ্তবয়স্ক 1/3 ব্যক্তিকে দেওয়া হয়েছে এই টিকা। শীত মৌসুমে করোনা মহামারীর আরেকটি ধাক্কা দেখবে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা স্বাস্থ্যবিদদের। তাই নভেম্বরের মধ্যেই শিশুদের বড় একটা অংশকে সুরক্ষিত করার পরিকল্পনা বাইডেন সরকারের। টি-20তে নিজেদের পঞ্চম সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবল বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপের সামনে মাত্র 84 রানে গুটিয়ে যায় টাইগাররা। এর আগেও বেশ কয়েকবার 3 অঙ্কের নিচে আটকে ছিল বাংলাদেশের ইনিংস। এর মধ্যে নিউজিল্যান্ডের কাছে আছে 70, 76 ও 78 রানের লজ্জা। এছাড়া শ্রীলঙ্কার কাছে 83, পাকিস্তানের কাছে 85 এবং দক্ষিণ আফ্রিকার সাথে 96 রানে আটকায় লাল সবুজদের ইনিংস। ক্যাচ মিস তো ম্যাচ মিস, এমন দুর্ভাগ্যের তকমা বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে টি-20 বিশ্বকাপে এই আসরেই 6 ম্যাচে 10 ক্যাচ মিস করেছে বাংলাদেশ। জেতা ম্যাচও হেরেছে মুশফিক রিয়াদরা। শুধু টি-20 বিশ্বকাপ নয়, গেল 4 বছরে 102 ম্যাচে 660টি ক্যাচের 124টি হাতছাড়া করেছে ক্রিকেটাররা। 3 ফরম্যাটের ক্রিকেটে এই মৌসুমে সবচেয়ে বেশি 55 ক্যাচের সুযোগ হাতছাড়া করা শ্রীলঙ্কার পরই 47 ক্যাচ মিসে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1,10,581। 160টি কেন্দ্রে ইভিএমে হয় এই ভোট গ্রহণ। এদিকে 9টি পৌরসভা ও 4 ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুস্তফা রেজেন্ট সহ 3 জনকে আটক করে পুলিশ। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে 2 দেশের সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সকালে বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও মার্কিন দূতাবাসের FCP প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত SM সুলতানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের 50 বছরে সুলতানের শিল্পকর্মকে শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। মার্কিন দূতাবাসের এই কর্মযজ্ঞে অংশ নিতে পারাও বিশেষ ভালো লাগার বলে জানান তিনি। এ সময় 2 দেশের সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে তার সরকার কাজ করবে বলেও জানান মিলার। এরপর বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখান তিনি। পরে রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে যমুনা ইলেকট্রনিক্সের শোরুমে ব্যাপক ভাঙচুর চালিয়ে টাকা লুটের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম রনি। সোমবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দাবিকৃত 2 লাখ টাকা চাঁদা না দেয়ায় শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান কবিরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রনি মোটরস ও যমুনা ইলেকট্রনিক্সের শোরুমে হামলা চালায়। চলে ব্যাপক ভাঙচুর, সেই সাথে 5 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন মিনহাজুল ইসলাম রনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। এটা কবিরুল চেয়ারম্যানের নেতৃত্বে আবার দোকানে লুটপাট যেভাবে করাইছে, মালপত্র ছিটাতে কিছু মাল নিয়ে গেছে ওরা। আমি বিল্ডিং করতেছি, বিল্ডিং করলে 2 লক্ষ টাকা আমাকে চাঁদা দিতে হবে। কেন দেবো আমি 2 লক্ষ টাকা চাঁদা? রাজবাড়ীতে অবৈধভাবে MLM ব্যবসা পরিচালনার অভিযোগে জেকা বাজার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সেই সাথে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। মঙ্গলবার দুপুরে শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে অবস্থিত ভুইফোর প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। IPL-এর জন্যই টি-20 বিশ্বকাপে ভারতের করুণ দশা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। সেই সাথে প্রতিবেশী দেশটির ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাবেক ক্রিকেটারের মতে IPL-এর জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে না ভারত। পাশাপাশি গায়ের জোরে দেশটির আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ারও গুরুতর অভিযোগ আনেন ওয়াসিম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অধ্যায়। চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাসন জানান, 2022 IPL-এ ধোনি নিজেই থাকতে চাইছেন না। IPL চলাকালীন চেন্নাই সুপার কিংসের হয়ে পরের মৌসুমেও খেলার কথা ছিল ভারতের সফলতম অধিনায়কের। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে সব ধরনের ক্রিকেট ছাড়ার পথ প্রশস্ত হয়ে গেল ধোনির জন্য।
বিনা বেতনে বার্সেলোনায় খেলতে রাজি হলে মেসির সাথে নতুন চুক্তি করতে পারত বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তার এমন মন্তব্যে কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সাবেক এই বার্সা তারকা বলেন 50% কম বেতনেও ক্যাম্প নুতে থেকে যেতে চেয়েছিলেন তিনি। ক্লাবকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন জানিয়ে আরও বলেন, বার্সেলোনা তাকে কখনোই বিনামূল্যে খেলার প্রস্তাব দেয়নি। বার্সেলোনা ছেড়ে 3 মাস আগে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। তবে পুরনো ক্লাবের মায়া ত্যাগ করলেও আলোচনা সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।